হাওয়া কাঁপছে, তাপমাত্রা মাইনাসে, কিন্তু টেন্টের ভিতরে থাকা 9 জন অভিজ্ঞ হাইকারের কেউ নেই সেখানে। তারা সবাই দৌড়ে গেছে বাইরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই কনকনে শীতে কেউ শুধু মোজা পরে, কেউ এক জুতো, কেউ পুরোপুরি খালি পায়ে, যেন তারা জীবনের শেষ আতঙ্ক দেখে পালিয়েছিল। বরফের উপর পায়ের ছাপ, কিন্তু দৌড়ানোর নয়। কেউ যেন শান্তভাবে হেঁটেছে অন্ধকারের দিকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ডেকেছিল। আর পরে তাদের যেভাবে পাওয়া যায়, কেউ গাছের নিচে জমে গেছে, কারো চোখ নেই, কারো জিহ্বা নেই, আর কেউ ভাঙ্গা পাঁজর নিয়ে পড়ে আছে বরফের নিচে। কিন্তু প্রশ্ন একটাই, সেই রাতে পাহাড়ে কি নেমে এসেছিল, যার ভয়ে 9 জন মানুষ ট্রেন কেটে পালিয়েছিল? এবং কেনই বা এই কেস 66 বছরেও সমাধান হয়নি? 1959 সালের জানুয়ারি, সাইবেরিয়ার বরফে ঢাকা বন্য প্রান্ত। একটা ট্রেন ধীরে ধীরে ঢুকে যাচ্ছে পাহাড়ে ঘেরা এক অজানা অঞ্চলে। ট্রেনে আছে 10 জন তরুণ, তাদের চোখে উত্তেজনা, মুখে হাসি, আর ব্যাগে সযত্নে রাখা স্কি ও ক্যামেরা। এই দলের নেতৃত্বে ইগোর দিয়াতলোভ, অসাধারণ অভিজ্ঞতা, সাহস আর নিয়ন্ত্রণের জন্য যাকে সবাই নির্ভর করে। ট্রেনের ভিতর তাদের গ্রুপের মেম্বাররা ডায়েরি খুলে লেখে, এই যাত্রায় আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিছু কি বদলে যাবে? তারপর বাস, ট্রাক, ঘোড়া, স্লেজে একের পর এক যাত্রা, আর শেষে তারা শুরু করে হেঁটে আর স্কি করে এগিয়ে যাওয়া। দলটি হেসে খেলে এগোচ্ছে, তাদের ক্যামেরায় ধরে রাখছে প্রতিটা মুহূর্ত। কিন্তু ঠিক যাত্রার মাঝামাঝি একজন অসুস্থ হয়ে পড়ে, ইউদিন। সে আর এগোতে পারে না। দলের বাকি 9 জন তাকে বিদায় দেয়, এবং এই ছবিগুলো হলো তাদের শেষ মুহূর্তের ছবি। কিন্তু কেউ জানতো না এটাই হবে তাদের শেষ দেখা। এরপর শুরু হয় পাহাড়ি অভিযান। বরফ গভীর হচ্ছে, হাওয়া তীক্ষ্ণ হচ্ছে, আবহাওয়া বদলে যাচ্ছে দ্রুত। তারা পৌঁছে যায় সেই পাহাড়ের পাদদেশে, যার নাম স্থানীয় মানুষেরা দিয়েছে ডেড মাউন্টেন, বা মৃত মানুষের পাহাড়। দিনের আলো নিভে যাচ্ছে, তারা সিদ্ধান্ত নেয় চূড়ায় না উঠে ঢালের মাঝামাঝি অবস্থানেই টেন্ট বাঁধবে। তারপর রাত নেমে আসে, এক অদ্ভুত নীরব রাত। চারদিকে শুধু বরফ, কিলোমিটারের পর কিলোমিটার, মানুষ, আলো, শব্দ কিছুই নেই। আর সেই রাতেই কিছু একটা ঘটেছিল, যা 9 জন অভিজ্ঞ হাইকারকে টেন্ট কাটতে বাধ্য করেছিল, আর অন্ধকারে হেঁটে চলে যেতে বাধ্য করেছিল মৃত্যুর দিকে। কিন্তু কি সেই রহস্য, যা এখনো পৃথিবীকে তাড়িয়ে বেড়ায়? 16 দিন কেটে গেছে নির্ধারিত সময়ের পরেও হাইকারদের কোনো খবর নেই। অবশেষে একটি রেস্কিউ টিম যাত্রা শুরু করে, এবং ফেব্রুয়ারি 26-এ দেখা যায় একটি টেন্ট। কিন্তু তেমন কোনো টেন্ট নয়, এটির অর্ধেক বরফে ঢেকে গেছে, ভিতরে কারো উপস্থিতি নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, টেন্টটা ছেঁড়া, আর ছেঁড়া হয়েছে ভিতর থেকে। টেন্টে রয়েছে জুতো, উষ্ণ কাপড়, রেশন, নোটবুট, সবকিছু সোজা এবং ঠিকঠাকভাবে গুছানো, যেন এমন বিপদ এসেছিল যার কারণে তাদের কেবল টেন্ট থেকে বেরোতে হয়েছে। কিন্তু কেন ভিতর থেকে ছেঁড়ার দরকার পড়ল? কি এমন ছিল বাইরে, নাকি টেন্টের মধ্যেই কিছু ঘটেছিল? সার্চ টিমের নজরে তখনই পড়ে বরফের উপর কয়েকটি পায়ের চিহ্ন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এগুলো দৌড়ানোর নয়, শান্তভাবে হেঁটে যাওয়ার চিহ্ন। পদচিহ্নগুলো বরফের নিচে মিলে গেছে, কিন্তু এর দিক দেখে বোঝা যাচ্ছে যে হাইকাররা সোজা নেমে গেছে পাহাড়ের নিচের জঙ্গলের দিকে। সেই পথ ধরে সার্চ টিম এগোতেই দূর থেকে দেখা যায় একটি পুরনো সাইবেরিয়ান পাইনের গাছ, এবং তার নিচে একটি ছোট নিভে যাওয়া আগুনের ছাই। আর ঠিক সেখানে দুটি জড়িয়ে থাকা মৃতদেহ, দুজনেই প্রায় অর্ধনগ্ন, জুতো, জ্যাকেট, প্যান্ট, গ্লোভস কিছুই নেই পরনে, যা সাধারণত এই কঠিন শীতে পরার কথা। হাত পা জমে শক্ত হয়ে গেছে। তারপর দেখা গেল আরেকটি অদ্ভুত জিনিস, গাছটির ডাল 5 মিটার পর্যন্ত ভাঙা, যেন কেউ উপরে মরিয়া হয়ে উঠেছিল, হয়তো কিছু থেকে লুকানোর জন্য, বা হয়তো কারো চোখে ধরা না পড়ার জন্য। এরপর একে একে পাওয়া যায় আরও 3টি দেহ, টেন্টের দিকেই মুখ করে, যেন ফিরে যাওয়ার চেষ্টা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত। বাতাসে তখন শুধু একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, ওরা কেন ফিরতে চেয়েছিল, কি থেকে পালাচ্ছিল, এবং এত ঠান্ডাতেও কেন এত কম কাপড় পরেছিল? কিন্তু যা পরে পাওয়া গেল তা পুরো তদন্তকে আরও গভীরে ঠেলে দেয়। সার্চ টিম প্রথম 5 জনকে পাওয়ার পরেই অনুভব করেছিল কিছু একটা ঠিক নেই, এটা সাধারণ কোনো দুর্ঘটনা নয়। কিন্তু আরও 3 সপ্তাহ পর বরফ বলতে শুরু করলো, আর তারা আবিষ্কার করে বনের আরও গভীরে এক ভাঙ্কা নদীর ধারে শেষ 4টি দেহ। তাদের অবস্থা মানুষের জন্য দেখাও কঠিন। দেহগুলো পড়ে আছে একটি গুহায়, মাথার উপর তুষারের ঢিবি। প্রথম দেহটির গায়ে কাপড় মোটা, কিন্তু বুকের পাঁজর ভাঙ্গা। দ্বিতীয় দেহটির মাথার খুলিতে গভীর আঘাত। আর সবচেয়ে ভয়ঙ্কর, বাকি 2 জনের একজনের চোখ নেই, আর অন্যজনের জিহ্বা নেই। তদন্তকারীরা হতবাক হলেন, কিভাবে এমন আঘাত হলো যেখানে বাইরের ত্বকে কোনো কাটা ছেঁড়াও নেই? এরপর যে জিনিসটা মিলল, সেটা রহস্যকে আরও অন্ধকারে ঠেলে দিল।
তাদের পোশাক থেকে পাওয়া গেল অস্বাভাবিক মাত্রায় রেডিয়েশন, কিন্তু কোথা থেকে এলো এই রেডিয়েশন কেউ জানে না। স্থানীয় গাইডরা শুধু বলল ওই পাহাড়ে রাতে কখনো কখনো আলো নামে, আকাশ সবুজ হয়ে ওঠে আর বাতাসে শোনা যায় অদ্ভুত শব্দ। তদন্তকারীরা হতাশ হয়ে বুঝে গেল এই রহস্য সাধারণ কোনো শক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। শেষে রিপোর্টে লেখা হলো কিছু অদ্ভুত কথা। দ্য কজ অব দ্য ডেথ ওয়াজ অ্যান আননোন কম্পেলিং ফোর্স হুইচ দ্য হাইকার ওয়ার আনএবল টু ওভারকাম। মৃত্যুর কারণ ছিল এক অজানা বাধ্যতামূলক শক্তি যা হাইকাররা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু সেই শক্তি কি ছিল? মানুষ, প্রকৃতি, গোপন সামরিক পরীক্ষা, নাকি এমন কিছু যেটার নামই আমরা জানি না? চলুন এখন আমরা সেদিন রাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে ফ্যাক্টস এর মাধ্যমে সমাধান করার ট্রাই করি। বছরের পর বছর বলা হয়েছে তার জিহ্বা নাকি ছিঁড়ে নেওয়া হয়েছিল, ইচ্ছা করে কেটে নেওয়া হয়েছিল, অথবা খুনের অংশ হিসেবে সরানো হয়েছিল। কিন্তু মেডিকেল রিপোর্টে লেখা আছে দ্য ডায়াফ্রাম অব দ্য মাউথ অ্যান্ড দ্য টং ইজ মিসিং। কোথাও লেখা নেই ছিঁড়ে নেওয়া, কেটে ফেলা হয়েছে। এবং একই রিপোর্টে বলা হয়েছে যে চোখ নেই। এখানেও বলা হয়নি কেটে ফেলা, তুলে নেওয়ার কথা। আর এগুলো সঠিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এগুলো ছিল পোস্টমর্টেম ক্ষতি। তাদের দেহগুলো পানির নিচে ছিল, বরফ গলতে গলতে মুখের নরম অংশ দ্রুত পচে গেছে। এটা কোনো আক্রমণ বা হত্যার চিহ্ন ছিল না। চোখ নেই, জিহ্বা নেই, সবই ছিল গলতে থাকা বরফের স্বাভাবিক ডিকম্পোজিশন। 3টি পোশাকে রেডিয়েশন পাওয়া গিয়েছিল, 5000 থেকে 9900 ডিপিএম। এটা ভয়ের মতো শোনালেও এটা খুব অস্বাভাবিক নয়, কারণ পৃথিবীর সব জায়গাতেই অল্প রেডিয়েশন থাকে। যেই দুইজনের পোশাকে বেশি মাত্রায় রেডিয়েশন পাওয়া গেছিল তারা দুজনের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কাজ করেছিল। তাহলে এখন ভিতর থেকে টেন কাটার রহস্য উন্মোচন করা যাক। যেহেতু হাইকাররা ভিতর থেকে টেন কেটেছিল, তাই বোঝাই যাচ্ছে ভিতরেই কিছু তাদেরকে আতঙ্ক করেছিল। থিওরিটা খুবই যৌক্তিক। হাইকারদের তৈরি করা ঘরোয়া এক্সজস্ট পাইপ। টেন্টের ভিতরে ব্যবহার করা হয়েছিল একটি স্ট্রোব, ভিতরে যেন ধোঁয়া না জমে এজন্য ব্যবহার করা হয়েছিল একটি হোমমেড এক্সজস্ট পাইপ। রাতে রান্না করা হয়েছিল তার প্রমাণও পাওয়া গেছে টেন্টের ভিতরে। এক্সজস্ট পাইপ খুলে রাখার পর হয়তো কোনোভাবে স্ট্রোবে আবার আগুন ধরে, এবং যেহেতু এবার ধোঁয়া বের করার জন্য কোনো এক্সজস্ট পাইপ ছিল না, তাই টেন্টের ভিতর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। ভিতরে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এবং কারো কারো জামা কাপড় ও শরীর পুড়ে যায়। এগুলো রিপোর্টেও উল্লেখ করা হয়েছিল। তারা প্রথমে টেন্টের উপরে ছোট ছিদ্র কাটে, কিন্তু তাতে ধোঁয়া বের হয় না। শেষমেশ টেন্টের এক পাশ ভিতর থেকে কাটে এবং সবাই বেরিয়ে যায় আতঙ্কে। কিন্তু বাইরে এসে তারা দৌড়ায়নি, কারণ বিপদ অত তীব্র ছিল না। বরং তারা হয়তো ধোঁয়ার পরিমাণ দেখে মনে করেছিল টেন্ট পুড়ে গেছে। তাই তারা হেঁটে নেমে যায় জঙ্গলের দিকে, যেখানে আগুন জ্বলানোর প্রমাণ পাওয়া যায়। জঙ্গলে পৌঁছে দুজন আগুন জ্বলায়। একজন গাছ বেয়ে ওঠে খাদ্য বা শুকনো কাঠ খোঁজার জন্য। বাকি 3 জন টেন্টের দিকে ফিরতে চেষ্টা করে, কিন্তু পথ ভুলে যায় এবং ঠান্ডায় মারা যায়। আর শেষের 4 জন একটি ছোট র্যাভিনে পড়ে যায় 3 মিটার নিচে বরফে ঢাকা পাথরের উপর। তাদের শরীর আছড়ে পড়ে। এই আঘাত তাদের মারাত্মক চোট দেয়, যার ব্যাখ্যা মেডিকেল রিপোর্টেও স্পষ্ট লেখা আছে। কিন্তু আমরা যতই তথ্য খুঁজি, যতই রিপোর্ট পড়ি আর যতই যুক্তি সাজাই, সবকিছু শেষে দাঁড়ায় একটাই সত্য। আমরা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি না ওই বরফে ঢাকা পাহাড়ে আসলে কি ঘটেছিল। মেডিকেল রিপোর্ট, স্টোপের ধোঁয়া, রেডিয়েশন, ভাঙ্গা দেহ, পোশাক ছিঁড়ে যাওয়া, সবকিছুর ব্যাখ্যা আছে, কিন্তু পুরো সত্য, পুরো ঘটনা, সেই শেষ রাতের প্রতিটা মুহূর্ত, সেগুলো আজও অন্ধকারে ঢাকা। সেই কারণে 66 বছর পরেও দিয়াতলোপ পাসের নাম নিলে মানুষের গা শিউরে ওঠে, কারণ সেখানে কেবল বরফ নয়, লুকিয়ে আছে এক রাতে জন্ম নেওয়া এক অমীমাংসিত গল্প। এটি দুর্ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত, অথবা হয়তো এমন কিছু যার নামই আমরা জানি না। আর সত্যি কথা হলো, আমরা হয়তো কখনো প্রমাণও করতে পারবো না সেই রাতে কি ঘটেছিল। আর আমার মনে হয় আমরা কোনোদিনই জানতে পারবো না এর পুরো সত্যটা।